আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা ইউপির ইটাবা শহরের লালপুরা বলে একটা জায়গা, সেখানকার ঘটনা। ঘটনার দিন মানে 11ই নভেম্বর 2022 সন্ধেবেলায় একটা রেল স্টেশনের কাছাকাছি একটা ট্র্যাকে ট্রেন দৌড়াচ্ছে। এমন সময় ট্রেন ড্রাইভারের নজর পড়ে যে লাইনের ওপরে মাঝামাঝি একজন ভদ্রলোক শুয়ে আছে। তিনি খুব চেষ্টা করেন ব্রেক কষে ট্রেনটা দাঁড় করানোর, কিন্তু স্পিডটা এতই বেশি ছিল যে ট্রেনটা দাঁড় করাতে তিনি পারেননি। 7খানা বগি পেরিয়ে যাওয়ার পরে জিআরপিকে খবর দেওয়া হয়। সেখানে এসে রেল পুলিশ টিম পৌঁছায়। ভদ্রলোককে দেখা যায় তিনি কিন্তু একদম সুস্থ আর জীবিত। তাকে বের করা হয়। ততক্ষণে আরও একটা পুলিশের টিম থানা থেকে সেখানে এসে পৌঁছায়। 2 পুলিশ টিম মানে রেলওয়ে পুলিশ টিম আর যে নর্মাল পুলিশ টিম তাদের মধ্যে কথা হয়। কথা হওয়ার পরে পুলিশ টিম রেলওয়ে পুলিশ টিমকে জানায় যে এই ভদ্রলোকের বাড়িতে 4টে ডেড বডি পড়ে রয়েছে, 4টে সুসাইড কেস। এবার 2 টিম যৌথভাবে তাকে নিয়ে থানায় পৌঁছায়। আর তার আগেই কিন্তু 4টে যে বডি তার বাড়িতে পাওয়া গেছে সেইগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার ভদ্রলোকের কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমেই জিজ্ঞাসাবাদে যেটা পুলিশ জানতে পেরেছে সেটা ছিল যে ভদ্রলোক একজন সোনা ব্যবসায়ী, বাজারে তার সোনার দোকান আছে, বা দিল্লিতে তার রূপো রিফাইনিংয়ের একটা কারখানাও রয়েছে। তো তাকে জিজ্ঞেস করা হয় যে ব্যাপারটা কি। তখন সে জানায় যে তার প্রথম স্ত্রী মারা গেছে। প্রথম স্ত্রীর একটা মেয়ে, তার বয়স হচ্ছে 21 বছর, নাম হচ্ছে ভাব্যা। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তার আবারও একবার বিয়ে হয়। তার যার সাথে বিয়ে হয়েছিল তার নাম রেখা। তার 2টো ছেলে মেয়ে হয়, একটা মেয়ে একটা ছেলে। ছেলের নাম হচ্ছে অভিষ্ট বা অভি বলেই সবাই তাকে ডাকে। আর একটা মেয়ে মানে দ্বিতীয় মেয়ের নাম হচ্ছে কাব্যা। কাব্যার বয়স হচ্ছে 15 বছর আর অভির বয়স হচ্ছে 11 বছর। আর বড় মেয়ে যেটা প্রথম স্ত্রীর থেকে, তার বয়স 21 বছর, সে দিল্লি ইউনিভার্সিটিতে পড়ে। আর বাকি 2জন বাচ্চা বাড়িতেই থাকে, মাও বাড়িতে থাকে। তো তিনি বলেন যে তিনি ব্যবসায় প্রচুর ক্ষতি করে ফেলেছেন। আত্মীয় স্বজনদের সাথে তার সম্পর্ক ভালো নয়, কারণ আত্মীয় স্বজনরাও ঠকিয়ে তার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। তো তিনি খুব দুঃখিত। সেই জন্য তিনি নিজের স্ত্রীকে ম্যাডাম বলে ডাকেন। তো ইন্টারভিউতে বা সমস্ত সাংবাদিকদের সাথে কথা বলার সময়, পুলিশের সাথে কথা বলার সময় তিনি বারবার নিজের স্ত্রীকে ম্যাডাম বলেই সম্বোধন করছিলেন। তো তিনি বলেন যে আমি ম্যাডামকে জানাই এই সমস্ত ক্ষতির ব্যাপারে, আর ম্যাডামকে বলি যে আমার মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে। মুকেশ বর্মা স্ত্রী রেখা বর্মা তার স্বামীকে বলে যে যদি মরতেই হয় তাহলে আমরা সবাই একসাথেই মরব, কারণ তুমি মারা যাওয়ার পরে আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই। আমি কিভাবে 3টে ছেলে মেয়ে নিয়ে বাঁচবো? তো আমরা সবাই একসাথে মরে যাব। প্রথমে বেশ কিছুদিন আগে মরে যাওয়ার কথা ঠিক করা হয়, কিন্তু তারপরে কোনোভাবে ব্যাপারটা পিছিয়ে গিয়ে 11 তারিখেই এই রকম একটা ঘটনা ঘটাবেন বলে তারা ঠিক করেন। তো তার স্ত্রী বলে যে সবার আগে আমাকে মেরে ফেলতে হবে, কারণ আমি আমার চোখের সামনে আমার 3টে বাচ্চা মারা যাচ্ছে, এইভাবে দেখতে পারবো না। ভদ্রলোকও রাজি হয়। ভদ্রলোকও ভাবে যে আমি যদি মারা যাই তাহলে এদেরকে কে দেখবে, তো আগে এদের কিছু ব্যবস্থা করতে হবে, তারপরেই আমি করব যা করার। এইটা ভেবে তিনি অনেকগুলো ঘুমের ওষুধ আনিয়েছিলেন। আনার পরে ঘুমের ওষুধ খাইয়েছিলেন সবাইকে, পিৎজাতে মিশিয়ে 3টে বাচ্চাকেই খাওয়ানো হয়, তার স্ত্রীও খায়, সবাই খায়। সবাই যখন ঘুম ঘুম অবস্থা, ভোর 4টে 4:30 এমন সময় তিনি 3টে বাচ্চাকেই মেরে ফেলেছেন। আর তার স্ত্রী, বাচ্চাদেরও আগে তার স্ত্রীকে তিনি মেরে ফেলেছেন, গলায় ফাঁস দিয়ে
তার স্ত্রীকে টাঙিয়ে দেওয়া হয়। পুলিশকে বলেন যে সবাই তারা যুক্তি করে এইভাবে একসাথে সুসাইড করার নির্ণয় করেছিল, বাচ্চারাও রাজি হয়েছিল। সবাইকে মেরে ফেলার পরে তিনি সকাল হয়ে যায়, তো তিনি নিজের 20 জন আত্মীয়কে ফোন কলে ব্যাপারটা জানিয়েছিলেন। এমনকি স্ত্রীর ফোন থেকে হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস লাগিয়েছিলেন যে সব শেষ হয়ে গেল, আমার ফ্যামিলি পুরো শেষ, আমরা সবাই শেষ। এই ধরনের কাজ সে কন্টিনিউয়াস কিন্তু সকাল থেকেই সারাক্ষণ এগুলো করেছে। বিভিন্ন আত্মীয় স্বজনদের যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, সেখানেও সে মেসেজ দিয়েছে একটা করে। সব লোক মেসেজ ধীরে ধীরে দেখছে। এদিকে তিনি পুলিশ স্টেশনেও একটা মেসেজ করেছিলেন যে বাড়ির সবাই মারা গেছে, সবাই সুসাইড করছি আমরা একসাথে, আর আমি এবারে স্টেশনের দিকে রওনা হচ্ছি, আমি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ দেব বলে ঠিক করেছি। এই সমস্ত মেসেজগুলো পাওয়ার পরে সব আত্মীয় স্বজনরা পুলিশের সাথে যোগাযোগ করে। পুলিশ জানতে পারার পরে তার বাড়ির দিকে রওনা হয়। সবাই গিয়ে বাড়িতে সত্যি সত্যিই যেমন বলেছিল তেমনই, বাড়ির সামনে চারিদিকে ভিড় জমে যায়, সবাই দেখতে আসে। সত্যিই বাড়ির ভেতরে 4খানা ডেড বডি পাওয়া যায়। এবার পুলিশ টিম তাড়াতাড়ি করে স্টেশনের দিকে যায় যে ভদ্রলোককে যদি কোনোভাবে বাঁচানো যায়। ভদ্রলোক বন্দে ভারত ট্রেনে ঝাঁপিয়ে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু সে পারে না। সেই ট্রেনটা চলে যায়। তারপরে নেক্সট ট্রেনের অপেক্ষা করে। তারপরে ট্রেন আসার আগে সে লাইনের মাঝখানে শুয়ে পড়ে। এবার ট্রেন ড্রাইভারের নজর পড়ে। সে চাইলো ট্রেন থামাতে, কিন্তু থামাতে পারল না। ওপর দিয়ে ট্রেন চলে যায়। কিন্তু সৌভাগ্যবশত ভদ্রলোক মাঝামাঝি এক জায়গায় এমনভাবে শুয়েছিলেন যে সব বগিগুলো ক্রস করে চলে যাওয়ার পরেও ভদ্রলোক কিন্তু অক্ষত, তার একটুও চোট লাগেনি। পুলিশের কিন্তু ব্যাপারটা একটু সন্দেহজনক বলে মনে হচ্ছিল। তখন ভদ্রলোকের স্ত্রী, তার যে ভাই, সে আসে। সে এবার সমস্ত ব্যাপারটা বলে। সে বলে ওই ভদ্রলোক বিবাহিত হওয়া সত্ত্বেও তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সম্পর্কটা 5 বছর ধরে চলছে। তার যে প্রথম স্ত্রী ছিল, তার ছোট ভাইয়ের বউয়ের বড় দিদির সাথে তার প্রেম। আর সেই ভদ্রমহিলার বাড়িতেও যখন ব্যাপারটা জানাজানি হয়েছিল, তো 2020-তে সেই মহিলার ডিভোর্স হয়ে গেছিল। ডিভোর্স হয়ে যেতে সে নিজের একটা মেয়েকে নিয়ে নিজের বাপের বাড়িতে থাকতে চলে আসে। আর এই ভদ্রলোকের সাথে প্রেমটা আরও পাকা হয়ে যায়। এখন কিন্তু আর কোনো প্রবলেমই ছিল না, কারণ কি সেই ভদ্রমহিলার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। ভদ্রলোক 2022-এ নিজের একটা দোকান বিক্রি করেছিল। বিক্রি করে যে টাকা পয়সাগুলো পেয়েছিল সেটা পুরোপুরি নিয়ে গিয়ে নিজের গার্লফ্রেন্ড, যার সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তার নাম ছিল স্বাতী, স্বাতীকে পুরো টাকাটা দিয়ে দেয়। স্বাতীর জন্যও একটা সোনার দোকান, মানে একটা জুয়েলারি হাউস সে খুলে দিয়েছিল নাগপুরে। স্বাতী আর তার মধ্যে বেশ গভীর একটা সম্পর্ক ছিল। ব্যাপারটা কিন্তু মুকেশ বর্মার স্ত্রী জানতে পারে। তখন প্রত্যেক দিন বাড়িতে অশান্তি শুরু হয়। শুধু স্ত্রী নয়, তার যে 21 বছরের মেয়ে, মানে প্রথম স্ত্রীর যে মেয়ে ছিল, সেও ব্যাপারটা একদম পছন্দ করতো না। বাবার সাথে বা বাবাকে বাচ্চারাও বোঝাবার চেষ্টা করত, কারণ মুকেশ বেশিরভাগ টাকা পয়সা খরচ ইত্যাদি স্বাতীকে দিত, কিন্তু এদেরকে দেওয়ার সময় সে বিরক্তিবোধ করত। তো প্রত্যেক দিনই প্রায় তাদের বাড়িতে ঝগড়াঝাটি লেগেই থাকত। সেই জন্য সে হয়তো নিজের ফ্যামিলিকে মেরে ফেলেছে। এইটা তার স্ত্রীর ভাই পুলিশকে জানায়। জানাবার পরে ভদ্রলোককে আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। এদিকে স্বাতীকে পুলিশ খুঁজতে শুরু করে। পুলিশ খুঁজতে খুঁজতে জানতে পারে যে স্বাতী কিন্তু সেই সময় নাগপুর থেকে ইটাওয়াতে এসেছিল। সেই দিনই সকালে ট্রেনে নিজের মেয়েকে সঙ্গে করে নাগপুর থেকে ইটাওয়া এসেছিল। ভদ্রলোকের সাথে বেশ কিছুটা সময় কাটিয়েছিল। তারপরে বিকেলবেলাতে মুকেশ, স্বাতী আর স্বাতীর মেয়েকে
বাস স্ট্যান্ডে গিয়ে বাসে বসিয়ে এসেছিল। নাগপুর থেকে ইটাওয়া আসার যে ট্রেন টিকিটটা সেটাও কিন্তু মুকেশ তাদের জন্য বুক করেছিল। এই সমস্ত প্রমাণগুলো পুলিশ পেয়ে গেল। ঘটনার দিন বা ঘটনার আগেও প্রত্যেক দিন লম্বা লম্বা সময় পর্যন্ত মুকেশ আর স্বাতীর মধ্যে কথা চলতো। সে সমস্ত প্রমাণগুলো পুলিশ পেয়ে গেছিল। এমনকি যেদিন কোর্টে তোলা হয় মুকেশকে, সেদিনও আশেপাশে যে ভিড় করে লোকজনেরা মুকেশকে দেখতে এসেছিল তার মধ্যে স্বাতীও ছিল। স্বাতীকে দেখা মাত্র কিন্তু মুকেশ এমন ভাব দেখায় যেন সে দেখতেই পায়নি, কিন্তু স্বাতী মুকেশের অবস্থা দেখার জন্যই সে কোর্টে এসেছিল। আসার পর যখন সে সমস্ত ব্যাপারটা লক্ষ্য করে, সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে গিয়ে অ্যারেস্ট করে ফেলে। অ্যারেস্ট করার পরে স্বাতীর কাছেও জিজ্ঞাসাবাদ হয়, তো স্বাতীও কিন্তু স্বীকার করে নেয় যে সেও এই ব্যাপারটা জানতো। তারা দুজনে প্ল্যানিং করেছিল, কারণ তারা বিয়ে করতে চাইছিল, আর তাদের যে প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল রেখা আর তার 3 জন ছেলে মেয়ে, সেই জন্য মুকেশ প্ল্যানিং করে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এবার কিন্তু মুকেশ আরও একটা কথা বলেছে যে সে ঘুমের ওষুধ খাইয়েছিল, আর তার যে প্রথম স্ত্রী ছিল মানে ভাব্যার যে মা ছিল, সেও নাকি ঘুমের ওষুধ ব্যবহার করত। পুলিশ এবার সন্দেহ করছে যে মুকেশের যে প্রথম স্ত্রী যে ক্যান্সারে মারা গেছে বলে বলা হচ্ছে। আবার মুকেশ এটাও বলছে যে সে ঘুমের ওষুধ খেত বা ঘুমের ওষুধ খেয়েছিল তারপরে মারা গেছিল। পুলিশের সন্দেহ হচ্ছে যে হয়তো মুকেশ নিজের প্রথম স্ত্রীকেও ঘুমের ওষুধ দিয়েছিল, তবেই সে মারা গেছে। যাই হোক, এগুলো অনেক লম্বা সময়ের তদন্তের ব্যাপার, এখন তদন্ত চলছে। কিন্তু আপাতত মুকেশ আর স্বাতী দুজনেই জেল কাস্টাডিতে আছে, বিচারাধীন। তারা দুজনেই স্বীকার করে নিয়েছে যে তারা প্ল্যানিং করে মুকেশের স্ত্রী আর মুকেশের 3 জন ছেলে মেয়েকে মেরে ফেলেছে। মুকেশ প্রথমে তাদেরকে ঘুমের ওষুধ দিয়েছে, তারপরে নিজের হাতে শ্বাসরোধ করে মেরে ফেলেছে, আর তার স্ত্রীকেও গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে দিয়েছে। পুরো ব্যাপারটাকে সে দেখিয়েছে যে সবাই মিলে একসাথে রাজি হয়ে সুসাইড করছে, কারণ আর্থিক কষ্টের জন্য। অথচ দেখা গেছে মুকেশের কোনো আর্থিক কষ্ট ছিলই না, আর সে বলেছিল তার আত্মীয় স্বজন তাকে ঠকিয়েছে। এই রকমও কিছু হয়নি বলে জানা গেছে।